হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা এন ফ্যাক্টর ক্যালকুলেশন কমপ্লিট করেছিলাম রেডক্স রিঅ্যাকশনের আন্ডারে। আজকে আমরা শুরু করব ইকুইভ্যালেন্ট কনসেপ্ট অর্থাৎ তুল্যাঙ্ক ভার এবং সেই সংক্রান্ত আলোচনা। তা শুরুতেই আমরা তুল্যাঙ্ক ভার অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট তার যেটা ডেফিনিশন, ওল্ড ডেফিনিশন, পুরোনো দিনের যে ডেফিনিশন সেইটা লিখে রেখেছি। এই পুরোনো ডেফিনিশনটা কেবলমাত্র প্রযোজ্য কাদের জন্য? এলিমেন্ট মানে মৌল বা মৌলিক পদার্থ এবং র্যাডিক্যালস মানে মূলক। মূলক মানে বেসিক্যালি এখানে আমরা আয়নকেই বোঝাচ্ছি। তাহলে মৌল বা মূলকদের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভারকে আগে পুরোনো দিনে ডিফাইন করতাম এইভাবে যে ইট ইজ দ্য মাস ইন গ্রাম। যে কোনো একটা মৌল বা মূলক নিলাম, তার একটা নির্দিষ্ট মাস বা ভর গ্রাম ইউনিটে। এবার সেইটাকে কি করতে হবে বলছে যে হুইচ ক্যান ডিসপ্লেস মানে প্রতিস্থাপিত করা, যেটা ডিসপ্লেস করতে পারে অর কম্বাইন যুক্ত হতে পারে কার সঙ্গে? 1 গ্রাম হাইড্রোজেন और 8 গ্রাম অক্সিজেন और 35.5 গ্রাম ক্লোরিন और 108 গ্রাম সিলভার। এখন ডেফিনিশনের মধ্যে এই চারজনকে কেন আনা হলো? কারণ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এবং সিলভার এরা হচ্ছে রেফারেন্স। এদের সাপেক্ষে বাদবাকিগুলোর আমরা তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট করি। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ হাইড্রোজেনের 1 গ্রাম, তো 1 সংখ্যাটা যেটা আছে 1, অক্সিজেনের 8, ক্লোরিনের 35.5 এবং সিলভারের 108। এই সংখ্যাগুলো হচ্ছে এই মৌলগুলোর নিজেদের তুল্যাঙ্ক ভার অর্থাৎ ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এদের যে যা ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর সঙ্গে অন্য যে কোনো একটা এলিমেন্ট বা র্যাডিক্যাল তার যত গ্রাম যুক্ত হতে পারে সেই সংখ্যাটা হয়ে যাবে সেই মৌল বা সেই মূলকের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা দু একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাবো, তার আগে 2 আর 3 নম্বর পয়েন্টটা বলে নিচ্ছি। এটা আমরা অলরেডি জানি, ফর এনি সাবস্টেন্স ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে মোলার মাস বাই এন ফ্যাক্টর। ইকুইভ্যালেন্ট ওয়েটকে আমরা ই দিয়ে লিখি, মোলার মাস এম দিয়ে তোমরা জানো, আর এন ফ্যাক্টর এন এফ লিখেছি। এইখানে যখন আমরা কোনো কনসেন্ট্রেশন টার্ম নিয়ে আলোচনা করব, মানে গাঢ়ত্বের যে এককগুলো আছে মোলারিটি, নর্মালিটি ইত্যাদি, সেই সময় তোমরা জানবে যে মোলারিটির যে সিম্বল সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে এম। তো এইখানে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে যে কোথাও যদি আমি এম লিখি তাহলে সেটা আসলে মোলার মাসকে বোঝাচ্ছে নাকি মোলারিটিকে বোঝাচ্ছে, সেটা প্রবলেমগুলো যখন চোখের সামনে আসবে তখন দেখে ওটা ইউজ টু হয়ে যাবে সবাই আমরা। থার্ড বলছে যে ইকুইভ্যালেন্ট ওয়েট সংক্ষেপে এরকমভাবে লেখা হয়, ডিপেন্ডস অন এন ফ্যাক্টর। দেখতেই পাচ্ছি আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট এন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হুইচ ইজ আ রিয়াকশন ডিপেন্ডেন্ট টার্ম। এন ফ্যাক্টর হচ্ছে একটা রিয়াকশন ডিপেন্ডেন্ট টার্ম। সো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এনি সাবস্টেন্স মে চেঞ্জ উইথ দ্য রিয়াকশনস ইন হুইচ ইট টেক্স প্লেস। যেহেতু ইকুইভ্যালেন্ট ওয়েট ডিপেন্ড করছে এন ফ্যাক্টরের উপরে, এন ফ্যাক্টর আবার ডিপেন্ড করে কার উপরে? রিয়াকশনের উপরে। বিভিন্ন রিয়াকশানে কোনো একটা সাবস্টেন্সের এন ফ্যাক্টর আলাদা আলাদা হতে পারে, আমরা আগে দেখেছি এর উদাহরণ অনেক। সুতরাং এন ফ্যাক্টর যেহেতু রিয়াকশনের সাপেক্ষে পরিবর্তিত হতে পারে, সুতরাং ইকুইভ্যালেন্ট ওয়েটও রিয়াকশনের সাপেক্ষে পরিবর্তিত হতে পারে। আচ্ছা, এবারে এই ডিসপ্লেস হওয়া বা কম্বাইন হওয়া, যুক্ত হওয়া, এগুলো বিষয়টা কী হয় সেটা একটু বোঝাচ্ছি। দুটো একদম সিম্পল এক্সাম্পল নেব, তারপরে এই সংক্রান্ত মানে কীভাবে আমরা ক্যালকুলেট করি আর কি তুল্যাঙ্ক ভার, এই রকম রিয়াকশন ওরিয়েন্টেড যে ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ক্যালকুলেশন, সেইটা আমরা আজকে পড়বো না, পরবর্তী ভিডিওতে পড়বো। তো এই দুটো সহজ এক্সাম্পল দিয়ে ডেফিনিশনটা বোঝানোর চেষ্টা করছি খালি। দেখো, সোডিয়াম ধরা যাক অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করলো, করার পরে Na2O তৈরি করেছে, সোডিয়াম অক্সাইড তৈরি করেছে, ঠিক আছে। আচ্ছা, যদি রিয়াকশনটা ব্যালেন্স করি তাহলে এখানে 2 আছে মানে এখানে 2 দেবো, আর এখানে 1 আছে তো এখানে হাফ দিলাম, ব্যালেন্স হয়ে গেল। হাফ O2 মানে একটা ও পরমাণু। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়ামের আমরা জানি পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস 23, তাহলে 2 × 23 মানে 46 গ্রাম। আর এখানে হাফ ইন্টু O2 মানে 32 গ্রাম, হাফ O2 মানে 16 গ্রাম। তা আমরা দেখছি যে সোডিয়াম অক্সাইড তৈরি হতে গিয়ে 16 গ্রাম অক্সিজেন 46 গ্রাম সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে। তা আমরা এরকমভাবে বলি যে 16 গ্রাম অক্সিজেন কম্বাইন হয়েছে কতর সঙ্গে? 46 গ্রাম সোডিয়ামের সঙ্গে। তাহলে আমাদের ডেফিনিশনে বলা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের যতটা মাস 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে 16 গ্রামের সঙ্গে যদি 46 গ্রাম যুক্ত হয় তাহলে 8 গ্রামের সঙ্গে যুক্ত হবে কতটা? 46-এর হাফ মানে 23 গ্রাম। সুতরাং আমরা বলবো যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম ইজ 23, ঠিক আছে। এবার যদি এটা অক্সাইড না হয়, যদি
ক্লোরাইড হতো তাহলে আমরা ক্লোরিনের সাপেক্ষে বের করতাম, যদি এটা হাইড্রাইড হতো তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে বের করতাম। ফর এক্সাম্পল যদি আমি বলি যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে H2 আর N2 বিক্রিয়ায়, এখানে তৈরি হয়ে গেল অ্যামোনিয়া, তাহলে এখানে হাফ O2 হবে আর 3/2 H2 হবে, সরি হাফ N2 হবে আর 3/2 H2 হবে, ঠিক আছে। তাহলে 3/2 H2 মানে কত? H2 মানে 2 মোলার মাস ইন্টু 3/2 তার মানে 3 গ্রাম, আর নাইট্রোজেন হচ্ছে 28 হয়, তাহলে হাফ মানে 14 গ্রাম। তা আমরা দেখছি যে 14 গ্রাম নাইট্রোজেন যুক্ত হয়েছে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। যদি আমি এবার উল্টো করে বলি যে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে কতটা? 14/3 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কোনো এলিমেন্টের যত গ্রাম যুক্ত হয় সেটাই তার তুল্যাঙ্ক ভর। তাহলে এই 14/3 হচ্ছে কার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর? নাইট্রোজেনের। এইভাবে আমরা বের করি আর কি। আর ডিসপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপিত করা, সেটা একটা খুব সহজ এক্সাম্পল। সব থেকে সোজা যে এক্সাম্পলটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি আর কি, সেটাই লিখছি আপাতত। ধরো যাক জিঙ্কের সঙ্গে আমরা জানি যে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড রিয়াকশান করে জিঙ্ক সালফেট তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমরা বলি যে এই বিক্রিয়াতে Zn কী করেছে? সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, ডিসপ্লেস করেছে, ঠিক আছে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের এইচ পরমাণুগুলো চলে গেছে, তার পরিবর্তে কে এসছে? Zn চলে এসছে সালফে SO4 এর সঙ্গে, ঠিক আছে। SO4 এর সঙ্গে আগে ছিল দুটো এইচ পরমাণু, এখন এসে গেছে কে? Zn। তাহলে Zn কী করলো? দুটো এইচকে তাড়িয়ে দিয়ে নিজে তার জায়গায় চলে এলো। এটাকেই বলা হয় প্রতিস্থাপন বা ডিসপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন, যে একজনের জায়গা অন্য আরেকজন এসে অকুপাই করছে এবং প্রথমজনকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। আগে Zn ছিল আলাদা, এখন ও এসে কম্বাইন করে গেছে, H2কে আলাদা করে দিয়েছে। তাহলে H2কে প্রতিস্থাপিত করেছে বা সাবস্টিটিউট করেছে বা ডিসপ্লেস করেছে Zn। এখন আমরা দেখছি এখানে Zn এর আমরা জানি আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 65.3 গ্রাম। রিয়েকশনটা অলরেডি ব্যালেন্সডই আছে, আর এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে 2 গ্রাম। তাহলে আমরা দেখছি 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে হচ্ছে 65.3 গ্রাম Zn, তাই তো। 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে 65.3 গ্রাম Zn। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, 1 গ্রামকে প্রতিস্থাপিত করবে 65.3/2 গ্রাম Zn। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল Zn এর ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েটের ক্যালকুলেশন অলরেডি গত দুটো ভিডিওতে, যেখানে আমরা এন ফ্যাক্টর ক্যালকুলেট করেছিলাম, সেইখানে বলেছিলাম যে এন ফ্যাক্টরকে যদি আমরা মোলার মাসকে যদি আমরা এন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই যে কোনো সাবস্টেন্সের, তাহলেই আমরা তার ইকুইভ্যালেন্ট মাস পেয়ে যাব। এবার কিছু তবু আমি এখানে রিকল করানোর জন্য কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি। তো দেখো, প্রথমে আমরা কিছু অ্যাসিড লিখে রেখেছি। অ্যাসিডের এই প্রত্যেকটা অ্যাসিডের তাহলে প্রথমে আমাদের এন ফ্যাক্টর জানতে হবে। সালফিউরিক অ্যাসিডের 2, ফসফরিকের 3, ফসফরাসের 2, হাইপোফসফরাসের 1 এবং বোরিক অ্যাসিডের 1। তাহলে এদের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? মোলার মাস বাই 2 এর ক্ষেত্রে মোলার মাস কত? আমরা জানি সালফেট হচ্ছে 96, সালফেট আয়নের যদি আমরা ফর্মুলা মাস বলি 96, আর দুটো হাইড্রোজেন তার মানে 98/2 তার মানে 49। আচ্ছা, ফসফরাস 31 আর 4টে অক্সিজেন 64, 31 আর 64 হচ্ছে 95, 95 আর 3 98, তাহলে 98/3 হয়ে গেল H3PO4 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস বা তুল্যাঙ্ক ভার যাই বলো। আচ্ছা দেখো, H3PO4 এর যদি 98 হয় তাহলে H3PO3 কত হবে? একটা ও কম, তার মানে 16 বাদ দিয়ে দেবো। এখান থেকে 16 বাদ দিলে কত পড়ে থাকে? 82, তাহলে 82/2 মানে 41। আর এখান থেকে যদি এখানে যাই আবার 82 থেকে 16 বিয়োগ করব মানে 66, 66/1 মানে 66। আর H3PO3 ক্ষেত্রে বোরন হচ্ছে কত বলো তো? 11। বোরনের অ্যাটমিক মাস 11 আর 3টে হাইড্রোজেন 3, 14, আর ওদিকে 48 আর 14, 62, তাহলে 62/1 হয়ে গেল সব কটার ইকুইভ্যালেন্ট মাস। খুব তাড়াতাড়ি এগুলো ক্যালকুলেট করতে পারতে হবে। এবার এদের দেখো এন ফ্যাক্টর বেসগুলোর কি বলেছিলাম, যতগুলো OH মাইনাস থাকবে, OH মাইনাস সাইন যতগুলো দিতে পারবে সলিউশনে, 3 বা 2, এই হয়ে গেল এদের এন ফ্যাক্টর। আর সুতরাং ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে পটাশিয়াম 39,
39 আর 1 40, 40 আর 16 মানে 56, তাহলে 56/1 মানে 56। অ্যালুমিনিয়াম 27, আচ্ছা অক্সিজেন 16 আর একটা হাইড্রোজেন 17, 17 × 3 51, 51 আর 27, ঠিক আছে 58, 68, তাহলে 68/3 এটা হয়ে গেল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভার। ক্যালসিয়াম 40 আর এখানে 17 দুগুণে 34, 34 আর 40 মানে 74/2, ঠিক আছে। আয়নগুলো দেখো, সালফেট ওই যে একটু আগে বলেছিলাম 96, তাহলে এন ফ্যাক্টর আয়নদের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে তাদের চার্জ, তাহলে 2, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 1। কোন কোন সাবস্টেন্সের এন ফ্যাক্টরটা আসলে কী সেটা আমরা ডিটেল আলোচনা করেছিলাম। অ্যাসিডের হচ্ছে বেসিসিটি, বেসের হচ্ছে তাদের অ্যাসিডিটি, ঠিক আছে, আয়নের হচ্ছে তাদের চার্জ, এলিমেন্টদের হচ্ছে তাদের ভ্যালেন্সি বা যোজ্যতা ইত্যাদি। তাহলে 96/2 মানে 48। HCO3 মাইনাস দেখো 3 × 48 আর 12 60, 60 আর 1 61, 61/1 মানে ওটাই। আর তাহলে কার্বন কত হবে? 60 হবে, 48 আর 12 60/2, চার্জ হচ্ছে 2 মানে 30। ফসফেট একটু আগে আমি বের করলাম, এটা 98, তাহলে 3টে হাইড্রোজেন বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকলো PO4, তাহলে 95, 95/3। এইটা আমাদের অনেক সময় মুখস্থ রাখতে হয়, 31.6 হয় এটা, মুখস্থ রাখতে হয় কেন? এই সালফেট ফসফেট এগুলো খুব কাজে লাগে, খুব কমন আর কি এগুলো, ঠিক আছে। H2PO2 দেখো, H3PO2 কত? 66, তাহলে H2PO2 মানে একটা H বাদ দিয়ে দাও, তাহলে 65 হয়ে গেল, তাহলে 65/1 মানে 65। কপি করো। চারেরটা দেখো বলছে Fe in Fe2O3 বা Cu in CuSO4, অর্থাৎ এই যৌগগুলোর মধ্যে এই পার্টিকুলার মৌলটার তুল্যাঙ্ক ভার কত। এবার এই সমস্ত সন্ধিগত মৌলগুলো সবারই এদের হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। সুতরাং আমরা যদি বলি যে এলিমেন্টদের ক্ষেত্রে ওদের এন ফ্যাক্টর হচ্ছে ওদের ভ্যালেন্সি বা যোজ্যতা, সেক্ষেত্রে সেই ভ্যালেন্সি বা যোজ্যতাটাও এদের ক্ষেত্রে ডিফাইন্ড নয়। যেমন এটা এখানে আয়রন আছে ফেরিক স্টেটে, ফেরিক স্টেটে হচ্ছে আয়রন Fe3+ অবস্থায় থাকে, মানে যোজ্যতা 3। আবার ফেরাস স্টেটে হচ্ছে যোজ্যতা 2, তাহলে এই পার্টিকুলার কেসে আয়রনের ভ্যালেন্সি কত? 3, তাহলে আয়রনের ভ্যালেন্সি 3 মানে এন ফ্যাক্টর হচ্ছে 3, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? আয়রনের আমরা জানি 56/3 হয়ে গেল, মোলার মাস বাই এন ফ্যাক্টর হয়ে গেল। আর এখানে আমরা জানি কপার সালফেট যেহেতু -2, তাহলে কপারও +2, অর্থাৎ কপারের এন ফ্যাক্টর হচ্ছে এখানে 2, তাহলে ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে মোলার মাস, কপারের মোলার মাস বা আণবিক পারমাণবিক ভর কত? 63.5 / 2, ঠিক আছে। কপার যদি কিউ+ স্টেটে থাকে, তাহলে Cu+ অবস্থায় থাকে, তখন ওর এন ফ্যাক্টর বা ভ্যালেন্সি হয়ে যায় 1। তো এইভাবে আর কি, এরকম কিছু থাকতে পারে। আচ্ছা দেখো, এবার কিছু সল্ট লিখে রেখেছি। সল্টের ক্ষেত্রে আমরা কী বলেছিলাম যে মোলার মাস বাই এন ফ্যাক্টর, এখানেও তাই, কিন্তু এন ফ্যাক্টরটা কী এখানে? সল্টদের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে টোটাল চার্জ, টোটাল চার্জ, ঠিক আছে, আইদার ক্যাটায়নিক, আইদার পজিটিভ অর নেগেটিভ। টোটাল ক্যাটায়নিক চার্জ বা টোটাল অ্যানায়নিক চার্জ দুটো সেমই হয়, খালি একটা প্লাস সাইন দিয়ে একটা মাইনাস সাইন দিয়ে, ঠিক আছে। যেমন ধরো আমরা এখান থেকে জানি যে 2খানা Na+ তৈরি হয় আর একটা কার্বনেট তৈরি হয়, তো টোটাল পজিটিভ চার্জও 1 × 2, 2, আর এটাও 2, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে, মোলার মাস হচ্ছে কত এখানে বলো? 23 × 2 46, আর আমরা একটু আগে যা করেছিলাম 48 আর 12 মানে কার্বনেট হচ্ছে 60, তো 60 আর 46 মানে 106/2, তাই তো। তাহলে 53 হয়ে গেল সোডিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। অ্যালুমিনিয়াম সালফেটে দেখো, অ্যালুমিনিয়াম কটা আছে? দুটো অ্যালুমিনিয়াম 3+, আর 3টে সালফেট আছে, সালফেট 2-। ভ্যালেন্সিগুলো মানে চার্জগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায়, ক্রিস ক্রস মেথড আমরা বলি, এগুলো নিশ্চয়ই জানো, খুব ছোটোবেলায় শেখা। তা টোটাল চার্জ কত হয়ে যাচ্ছে দেখো, টোটাল পজিটিভ বা নেগেটিভ সবই হয়ে যাচ্ছে 6, তাহলে ইন ফ্যাক্টর 6। সুতরাং ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস 27 × 2 54 হচ্ছে এটা, আর সালফেট হচ্ছে 96, তাহলে 96 × 3 কত হচ্ছে দেখি, এটা আর হচ্ছে 54 কত হচ্ছে 342, তাহলে 342
বাই 6, ঠিক আছে। লাস্টটা দেখো AX/BY যদি কোনো আয়নিক কম্পাউন্ড হয়, কোনো সল্ট যদি হয়, তাহলে এখানে যদি ভেঙে যায়, ঠিক এইটাকে লক্ষ্য করো, দুটো অ্যালুমিনিয়াম তৈরি হয়েছিল, তাহলে এখানে X সংখ্যক A তৈরি হবে, ক্যাটায়ন যেটা হচ্ছে সেটা হচ্ছে X সংখ্যক, আর Y সংখ্যক B তৈরি হবে। এবার কি বললাম, চার্জটা কত হবে, এই দুইটা হবে অ্যানায়নের চার্জ আর তিনটা হবে ক্যাটায়নের চার্জ, এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে A এর চার্জ কত হবে Y, তাহলে মাথায় Y প্লাস পজিটিভ ক্যাটায়ন যেহেতু, আর এখানে X মাইনাস, তাহলে টোটাল চার্জ কত, 3 × 2 6 হয়েছে, বা 3 × 2 6 হয়েছে এখানে, তাহলে X × Y, তাহলে এর ক্ষেত্রে N ফ্যাক্টর কত হবে XY, তাহলে ইকুইভ্যালেন্ট মাস কত হবে মোলার মাস বাই XY। মোলার মাস তো এখানে বলে দেয়নি কিছু, তো সিম্পলি এরকম চারটে অপশন থাকতে পারে যে এই পার্টিকুলার যৌগটার এটা একটা আয়নিক সল্ট যদি হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, এরকম আরও চারটে অপশন থাকলো, ঠিক আছে। এইখানে একটা কথা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যখনই এরকম সল্ট দেখছি এখানে, বা এর আগে যে অ্যাসিড বেসগুলো দেখেছি বেসিক্যালি, যেগুলো আয়নিক কম্পাউন্ড আর কি, আয়নিক কম্পাউন্ড কিন্তু বাইনারি কম্পাউন্ড। বাইনারি মানে দুটো জিনিস দিয়ে তৈরি, মানে আমি বলতে চাইছি, ধরা যাক আমি যদি এখানে বলি যে H2O, ঠিক আছে, ওয়াটার মলিকিউল H2O কটা এলিমেন্ট দিয়ে তৈরি, দুটো এলিমেন্ট, হাইড্রোজেন অক্সিজেন। যদি বলি অ্যামোনিয়া কটা এলিমেন্ট দিয়ে তৈরি, দুটো এলিমেন্ট দিয়ে তৈরি, নাইট্রোজেন হাইড্রোজেন, অন্য আর কেউ নেই। একই রকমভাবে যদি বলি NaCl দুটো এলিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। তা এই দুটো হচ্ছে এখানে আমরা বলতে পারি সমযোজী বা কোভ্যালেন্ট, বা আরও এক্সাম্পল আছে কোভ্যালেন্ট, ধরা যাক CCl4, ঠিক আছে, NO2 ইত্যাদি, আরও প্রচুর, মানে লিস্ট শেষ হবে না। তো যে সমস্ত যৌগে দুটোই মাত্র এলিমেন্ট থাকে, বা দুটো এলিমেন্ট না বলে আরও মানে জেনারেলাইজ করে বলতে হয় যে দুটোই মাত্র স্পিসিস থাকে, দুটো এলিমেন্ট হলে তারা সমযোজী বা কোভ্যালেন্ট, আর যদি দুটো আয়ন হয় তাহলে তারা আয়নিক। যেমন NaCl হচ্ছে আয়নিক, এখানে Na প্লাস আর Cl মাইনাস, একটা ক্যাটায়ন মানে এক ধরনের ক্যাটায়ন আর এক ধরনের অ্যানায়ন, ঠিক আছে। এখন যদি আমি বলি যে KMNO4 যদি বলি, তাহলে K প্লাস আর MNO4 মাইনাস, দুটো স্পিসিস হয়ে গেল, কিন্তু যদিও এলিমেন্ট এখানে তিনটে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা আয়নিক কম্পাউন্ড, তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। আমরা এরকম স্পিসিস দেখব না আয়নিকদের ক্ষেত্রে যেখানে ক্যাটায়ন বা অ্যানায়ন একাধিক টাইপের, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি বলি যে আমি যে জিনিসটা বলতে চাইছি এখন, তার মধ্যে এইটা আসবে না। যদি আমি বলি যে পটাশ অ্যালাম K2SO4 Al2SO4 হোল থ্রাইস 24H2O, এইটাকে যদি বলি তাহলে আমরা দেখবো যে এখানে K প্লাস আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, এবং সালফেট 2- আছে। তাহলে ক্যাটায়ন দু ধরনের হয়ে গেল, K প্লাস হয়ে গেল, Al3+ হয়ে গেল। তো এদেরকে আমরা কাউন্ট করবো না, মোর দ্যান 2 হলে কাউন্ট করবো না, দুটো মাত্র হলে কাউন্ট করবো। আয়নিকদের ক্ষেত্রে দুটো আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, আর কোভ্যালেন্টের ক্ষেত্রে দুটো পরমাণু, দুটো মানে আমি বলছি দু ধরনের আর কি। এদেরকে আমরা বলি বাইনারি কম্পাউন্ড। এখন আমাদের এখানে যেটা আমি এখন বলতে চলেছি আর কি, সেটা হচ্ছে বাইনারি আয়নিক কম্পাউন্ডগুলো। যেমন ধরো H2SO4, H+ আয়ন আছে আর সালফেট আয়ন আছে, আর কেউ নেই। HNO3, H+ আছে, NO3- আছে, আর কেউ নেই। তো আমাদের খুব পরিচিত যে অ্যাসিড বেস বা সল্টগুলো যারা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সবকটাতেই এক ধরনের ক্যাটায়ন এবং এক ধরনের অ্যানায়ন আছে। এইগুলোকে আমরা বলছি বাইনারি আয়নিক কম্পাউন্ড। এবার এদের হচ্ছে তোমার এন ফ্যাক্টর বলছি, ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা অলরেডি বের করলাম। ফর্মুলা কি ইউজ করলাম, মোলার মাস বাই টোটাল চার্জ। তো আরেকভাবে বের করা যায়, সেটা আরও বেশি ইজিয়ার হয়, অনেক সময় খুব তাড়াতাড়ি হয় প্রবলেমগুলো সলভ করার সময়। এটা মুছে নিয়ে বলছি, তাহলে একটা নোট হিসাবে লেখো, ফর বাইনারি আয়নিক কম্পাউন্ডস, অর্থাৎ যেখানে একটা ক্যাটায়ন এবং মানে এক ধরনের ক্যাটায়ন এবং এক ধরনের অ্যানায়ন আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইকুইভ্যালেন্ট মাস অফ দ্যাট সাবস্টেন্স ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট মাস অফ ক্যাটায়ন প্লাস ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যানায়ন। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্লিকেবল কাদের ক্ষেত্রে হবে, খুব সাধারণভাবে আমরা যে সমস্ত অ্যাসিডস বেসেস
বা সল্টসগুলোর সঙ্গে পরিচিত তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো এইভাবে আমরা যদি বলি যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ধরা যাক H2SO4, তাহলে কত কী বলবো? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এটা ক্যাটায়ন প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যানায়ন। এবার এইগুলো আলাদা আলাদা করে বের করে যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ধরা যাক হাইড্রোজেনের কত 1, মোলার মাস 1, ভ্যালেন্সি 1, ঠিক আছে। র্যাডিক্যালগুলো আমরা জানি, চার্জই হচ্ছে তোর এন ফ্যাক্টর, তাহলে 2, তাহলে সালফেটের হচ্ছে 96/2 মানে 48, তাহলে সব মিলিয়ে 49 হয়ে গেল। আমরা আগে বের করেছিলাম H2SO4 এর ইকুইভ্যালেন্ট মাস 49, কীভাবে? সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম, যেহেতু 2 ছিল সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি বা এন ফ্যাক্টর। তো একই রকমভাবে এমনিও বের করা যাবে। ধরা যাক E of HNO3, তাহলে দিস ইকুয়াল টু E of H প্লাস E of NO3 মাইনাস, আবারও এটা 1, আর NO3 কী বলবো ফর্মুলা মাস কত? 48 আর 14, 62, 62, তাহলে 62/1 হচ্ছে এর চার্জ। সুতরাং অ্যাজ এ হোল HNO3 কম্পাউন্ডের হয়ে গেল কত? ইকুইভ্যালেন্ট মাস 63। একই রকমভাবে আমরা বেস বা সল্টসগুলোরও পাবো। যেমন ধরো আমরা যদি বলি যে MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট, এর তুল্যাঙ্ক ভার কত? তাহলে বলতে হবে তুল্যাঙ্ক ভার হচ্ছে Mg2+এরটা আর কার্বনেটেরটা, এই দুটো যোগ করে দিলাম, ঠিক আছে। একটা জিনিস উল্লেখযোগ্য এখানে, এই যে আমরা যোগ করছি এখনও পর্যন্ত যে কটা লিখেছি H2SO4, হ্যাঁ H2তে 2খানা হাইড্রোজেন আছে। তো এরকম না যে 2টো হাইড্রোজেন আছে বলে H+এর তুল্যাঙ্ক ভারকে আমরা 2 দিয়ে গুণ করেছি, তা কিন্তু নয়। ওই সংখ্যাটা ফ্যাক্টর না কোনো। যেমন এখানে যদি এটা ম্যাগনেসিয়াম কার্বনেট না হয়, যদি অ্যালুমিনিয়াম কার্বনেট হতো, অ্যালুমিনিয়াম কার্বনেট হয় কিনা আমি জানি না, যাই হোক, তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু যোজ্যতা 3 আর কার্বনেটের 2, তাহলে Al2CO3 হোল থ্রাইস হতো এরকম। বা যদি সালফেট হতো, সালফেট এরকম হোল থ্রাইস হতো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম যে অ্যালুমিনিয়াম 3+, তার তুল্যাঙ্ক ভার এবং কার্বনেটের তুল্যাঙ্ক ভার। কটা অ্যালুমিনিয়াম 3+ আছে, কটা কার্বনেট আছে, ওইটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। শুধুমাত্রই ফর্মুলা হচ্ছে এটা যে ক্যাটায়নেরটা প্লাস অ্যানায়নেরটা, তাদের সংখ্যা সামনে কোনো সংখ্যা নেই কিন্তু, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি। তাহলে এবার যা হবে আর কি, অ্যালুমিনিয়াম 27/3 আর কার্বনেট আবারও 48 আর 12 মানে 60/2, তাই না। তাহলে 9 + 30 39। আমি বলছি এইভাবে আমরা সমস্ত অ্যাসিড বেস সল্ট যেগুলো আমাদের পরিচিত আয়নিক কম্পাউন্ড, তাদের কিন্তু তুল্যাঙ্ক ভার এইভাবে বের করতে পারবো। তোমরা দুটো মেথডই প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করবে। এখান থেকে আর একটা খুব সুন্দর কনক্লুশন বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে ইফ উই নো দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ মেটাল, যদি আমরা একটা মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট জানতে পারি, তাহলে উই ক্যান ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অল ইটস বাইনারি আয়নিক কম্পাউন্ড। যতগুলো বাইনারি আয়নিক কম্পাউন্ড তৈরি করবে প্রত্যেকের আমরা ইকুইভ্যালেন্ট মাস সহজেই বের করতে পারি। ধরো যে একটা মেটাল আছে, মেটালের নাম হচ্ছে ধরো এম একটা মেটাল, যার ভ্যালেন্সি হচ্ছে N, আর ধরা যাক ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে X। তাহলে ইফ উই নো দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ মেটাল, ধরা যাক মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি X, তাহলে এবারে এর বাইনারি যা যা কম্পাউন্ড, ধরো অক্সাইড, তাহলে মেটালের অক্সাইডের ফর্মুলা কী হবে? অক্সাইড মানে মেটাল থাকবে আর অক্সিজেন থাকবে, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে 2টা মেটালের সঙ্গে থাকবে, আর মেটালের ভ্যালেন্সি N, তাহলে সেটা থাকবে এখানে। তাহলে এইটা হয়ে গেল অক্সাইডটার সংকেত বা ফর্মুলা। এখন এগুলো আমাদেরকে জানতে হবে যে আমরা যখন এরপরে আবার কিছু নিউমেরিক্যাল প্রবলেম করবো পরবর্তী ভিডিওতে, তখন আমরা দেখব যে মেটালের সিম্বল M আর ভ্যালেন্সি N হলে মেটালের অক্সাইডের ফর্মুলা কী, মেটালের ক্লোরাইডের ফর্মুলা কী, সালফেটের ফর্মুলা কী ইত্যাদি আমাদেরকে জেনে নিয়ে সেই অনুযায়ী তারপরে কাজ করতে হবে। সুতরাং এইগুলো জানা খুবই আবশ্যিক আর কি। এবার এর যদি আমাকে তুল্যাঙ্ক ভার বের করতে হয়, ঠিক আছে, অক্সাইড, এবার অক্সাইডে ধরো আমাকে তুল্যাঙ্ক ভার বের করতে হয়েছে, কত হবে তাহলে সেটা? তাহলে দিস ইকুয়াল টু কী হয়ে যাবে দেখো, মেটালের ইকুইভ্যালেন্ট মাস প্লাস অক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস। অক্সাইড মানে অক্সিজেন কত 16, আর অক্সাইড মানে O2-, তাহলে চার্জ কত 2, তাহলে 16/2 মানে 8। বা সিম্পলি আমরা এরকম বলতে পারি যে মেটালের ইকুইভ্যালেন্ট মাস প্লাস অক্সিজেনের ইকুইভ্যালেন্ট মাস, সেক্ষেত্রেও 8ই হবে। যদি আমরা বলি মেটালের ক্লোরাইডের ফর্মুলা কি, MCl হয়ে গেল। এবার ক্লোরিনের হচ্ছে ভ্যালেন্সি 1, তাহলে এখানে 1ই থাকবে। মেটালের ভ্যালেন্সি N, তাহলে এখানে N হয়ে যাবে।
সংকেতটা জানা খুব দরকার আমাদের, পরবর্তী সময় অনেক কাজে লাগবে। তাহলে এরও কী হয়ে যাবে এক্স প্লাস ক্লোরাইডের কত 35.5, তাই না? ক্লোরাইড মানে Cl মাইনাস, তো ক্লোরিনের মোলার মাস বা অ্যাটমিক মাস হচ্ছে 35.5 আর চার্জ হচ্ছে একটা, সুতরাং ভাগ করলে ক্লোরাইডে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাবো 35.5 পাবো। ঠিক আছে, যদি আমরা বলি যে এর সালফেট, তাহলে মেটাল আর সালফেট, তাহলে সালফেটের ভ্যালেন্সি দুইটা এখানে আসবে, মেটালের ভ্যালেন্সি এনটা এখানে যাবে। তাহলে মেটালের ইকুইভ্যালেন্ট মাস প্লাস সালফেটের ইকুইভ্যালেন্ট মাস, সালফেটের আমরা একটু আগে বের করলাম 48, তাই না? যদি বলে যে মেটাল নাইট্রেট, তাহলে NO3 N হবে, নাইট্রেটের ভ্যালেন্সি 1, তাই নাইট্রেট আমরা একটু আগে বের করলাম কত 62, 48 আর 14, 62/1 ছিল, ভ্যালেন্সি 1 ছিল, তাহলে X প্লাস 62। ঠিক আছে, যদি এখানে করে দিই জায়গা আছে একটুখানি, যদি মেটাল ফসফেট MPO4, ফসফেটের ভ্যালেন্সি কত 3, তাহলে এখানে 3 আসবে, আর মেটালের ভ্যালেন্সি N, তাহলে এখানে N যাবে, তাহলে এই হয়ে গেল ফসফেটের সংকেত। যদি বলে যে মেটাল ফসফেটের ইকুইভ্যালেন্ট মাস কত, তাহলে মেটালের ইকুইভ্যালেন্ট মাস প্লাস ফসফেটের ইকুইভ্যালেন্ট মাস একটু আগে হিসাব করেছিলাম 31.6। তাহলে যদি আমরা মেটালের ইকুইভ্যালেন্ট মাস জানতে পারি, তাহলে তার যে কোনো আয়নিক কম্পাউন্ডগুলো যেগুলো হচ্ছে বাইনারি, যেখানে এক ধরনের ক্যাটায়ন এবং এক ধরনের অ্যানায়ন আছে, অর্থাৎ মেটালটা হচ্ছে ক্যাটায়ন পার্টে থাকছে আর যে কোনো অন্য একটা অ্যানায়ন, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট মাস কিন্তু খুব সহজেই এইভাবে বের করতে পারবো। এবার যে আলোচনাটা শুরু করছি, এটা হচ্ছে আজকের ক্লাসের সবথেকে বেশি ইম্পর্টেন্ট জায়গাটা। আমরা এখানে আলোচনা করব গ্রাম ইকুইভ্যালেন্টস অর ইকুইভ্যালেন্টস কাকে বলে। বাংলায় আমরা এটাকে বলি গ্রাম তুল্যাঙ্ক। তো গ্রাম তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্টস বললে তুল্যাঙ্ক, মানে গ্রাম তুল্যাঙ্ক আগে বলা হতো ওল্ড কনভেনশন অনুসারে। এখন আমরা যেহেতু এই পার্টিকুলার টার্মটা খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করবো আর কি, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেই কারণে আমরা সবসময় গ্রাম ইকুইভ্যালেন্ট বলার বদলে গ্রামটাকে বাদ দিয়ে দিই ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানেই হচ্ছে আসলে গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার জিনিসটা কি, সেটা হচ্ছে যে মাস অফ এ সাবস্টেন্স, যে কোনো একটা সাবস্টেন্স, অ্যাসিড বেস সল্ট যাই হোক না কেন, তার মাস ইকুয়াল টু ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে তার ইকুইভ্যালেন্ট ওয়েট তত ভরের যদি সেই পদার্থটাকে নেওয়া হয়। আর মাস মানে এখানে অবশ্যই সেটা হচ্ছে গ্রামে। ঠিক আছে, এটা বলার অপেক্ষা রাখে না, যে কারণেই নামটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট। তো সেইটাকেই তার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বলে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে 1 ইকুইভ্যালেন্টটাকে এবার সংক্ষেপে লেখার জন্য EQ এরকম লেখা হয়। 1 ইকুইভ্যালেন্ট মানে 1 ইকুইভ্যালেন্ট বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1 ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন মানে হচ্ছে 8 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট যত, সেটাকে আমরা কি করলাম, সেই মাসটাকেই আমরা বলছি, যদি গ্রামে লিখি আর কি, আমরা বাংলাতে এরকম বলি যে যে কোনো পদার্থের তুল্যাঙ্ক ভার তাকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে যা দাঁড়ায় সেটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। গ্রামে প্রকাশ করা হয় মানে কি, মানে ওটার পাশে একটা গ্রাম বসিয়ে দিলাম, মানে আলটিমেটলি তার ভরটাকে বোঝানো হচ্ছে আর কি। তুল্যাঙ্ক ভার তত গ্রাম সেই পদার্থ, সেটাই হচ্ছে তার 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আমি যদি বলি যে 2 ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন, তাহলে এটা কত হবে 2 × 8 মানে 16 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, যদি আমি বলি যে 1 ইকুইভ্যালেন্ট অফ সালফেট আয়ন, সালফেটের আমরা একটু আগে বের করেছিলাম তুল্যাঙ্ক ভার হচ্ছে 96/2 মানে 48, তাহলে সালফেটের 1 তুল্যাঙ্ক মানে হচ্ছে 48 গ্রাম সালফেট আয়ন। ঠিক আছে, সুতরাং যদি আমরা বলি যে 5 ইকুইভ্যালেন্ট অফ সালফেট ইকুয়াল টু কত, তাহলে 5 × 48 এত গ্রাম অফ সালফেট, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা টোটাল মাসটা পেয়ে যাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, এটা মাস। ঠিক আছে, আর এটা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। কত ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে এই যে আমরা এখানে যেমন 1 বলছি, তো ধরা যাক 5 ইকুইভ্যালেন্ট, তো 5টা হচ্ছে সংখ্যাটা, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা কত 5, তাহলে 5 ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এত গ্রাম সালফেট। এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট বা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, কত ইকুইভ্যালেন্ট আছে সেইটা বের করি। তাহলে এইখান থেকে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করবো, যেটা হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, বা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। তাহলে সেটার ফর্মুলা কী হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, সো দিস ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাস বাই, মাসটা অবশ্যই গ্রামে, বাই ইকুইভ্যালেন্ট ওয়েট।
দেখো খুব ভালো করে লক্ষ্য করো, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত 5, সেটা কোত্থেকে আসছে মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এই যে এত গ্রাম হলো, এত গ্রাম মানে কত গ্রাম হচ্ছে 5 এটে 40 শূন্য 4 24 240 গ্রাম। তাহলে এবার 240 গ্রামকে যদি ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ 48 দিয়ে ভাগ করি তাহলেই 5 পেয়ে যাব। সুতরাং নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, আমাদের প্রচণ্ড কাজে লাগবে এটা এরপরে, ঠিক আছে। এই ফর্মুলাটা অনেকটা কিসের মতন দেখো, এটাকে লিখে নাও, আমি একটু মুছে নিই। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, এবার তুমি মোল কনসেপ্ট চ্যাপ্টারটাকে একটু রিকল করার চেষ্টা করো। মোল কনসেপ্টে আমরা একটা এরকম ফর্মুলা পড়েছি না, এন ইকুয়াল টু W/M, খুব পরিচিত আমাদের ফর্মুলা। এনটা কি মোল বা নাম্বার অফ মোল, তো আমরা দেখো কী লিখছি এখানে, নাম্বার অফ মোলস ইকুয়াল টু, এই যে ডাব্লুটা কি মাস নিশ্চয়ই ইন গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস। তাহলে নাম্বার অফ মোল যেরকম মাস বাই মোলার মাস, তেমনি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আমরা এই যে যেরকম লিখেছি এন ইকুয়াল টু W/M, এবার এন মানে নাম্বার অফ মোল, কিন্তু আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্টকে আমরা এরকম লিখবো না, ঠিক আছে। সবসময় আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট এরকম বানান করে লিখবো, তা না হলে কী হবে আমাদের কনফিউশন হবে। কেন কনফিউশন হবে, আমরা এর আগে ডিনোট করেছি মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, আমরা এরকম লিখছিলাম নিশ্চয়ই মনে আছে যে অফ সালফেট আয়ন ইকুয়াল টু 96/2 মানে 48, ঠিক আছে। এখন অফ সালফেট মানে যদি ইকুইভ্যালেন্ট মাস হয়, আবার যদি আমি নাম্বার অফ ইকুইভ্যালেন্টটাকেও যদি দিয়ে লিখি, তাহলে ইকুয়াল টু 48 মানে তার ইকুইভ্যালেন্ট ওয়েটকে বোঝাচ্ছে নাকি নাম্বার অফ ইকুইভ্যালেন্টকে বোঝাচ্ছে, গন্ডগোল হয়ে দুটো তো আর এক জিনিস নয়, তাই না। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পেতে গেলে মাসকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্টকে কখনোই এরকম দিয়ে ডিনোট করব না, যেরকম মোলকে আমরা এন দিয়ে ডিনোট করি, এন ইকুয়াল টু W/M, তার পরিবর্তে আমরা এই দুটো যে মানে কথায় লেখা যে ফর্মুলা, এই দুটোকে আমরা কম্পেয়ার করব। এইবার এখান থেকে আরেকটা জিনিস উঠে আসবে, দেখো আমি যদি এটাকে ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি ইকুয়েশন 2 বলি, এবার ইকুয়েশন 1 ডিভাইডেড বাই 2 করছি, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে আমি উপরে লিখছি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আর নিচে লিখছি নাম্বার অফ মোলস। এবার দেখবে আমরা কী করবো, যত আমরা এগোবো এখানে একটা সময় আসবে যখন আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট লিখবো না, আমরা শুধু লিখবো ইকুইভ্যালেন্ট। ঠিক যেমন আমরা নাম্বার অফ মোল বলি না, আমরা বলি মোল, ঠিক আছে। মোল মানেই মূল সংখ্যা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। এর মোল কত 5, মোল সংখ্যা কত 5, একই তো বোঝায়। তো আমরা সবসময় নাম্বার অফ মোল বা মোল সংখ্যা এরকম বলি না, ওটাকে আমরা সংক্ষেপে মোলস বলি। একই রকমভাবে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্টকেও আমরা এরপর যখন আমরা একটু অভ্যস্ত হয়ে যাবো, আমরা তখন নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বলবো না, আমরা বলবো এর ইকুইভ্যালেন্ট কত। যদি কেউ বলে 10, তার মানে 10 ইকুইভ্যালেন্টকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো ভাগ করলে কী হবে দেখো, লেফট হ্যান্ড সাইডে হলো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই মোলস, আর রাইট হ্যান্ড সাইডে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েটটা ওপরে থাকবে আর নিচে এটা থাকবে, তাই না। তাহলে মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েটটা ওপরে আর নিচে হচ্ছে মাস বাই মোলার মাস। তাহলে মাস কেটে গেল, মোলার মাসটা ওপরে চলে যাবে, তাহলে কি দাঁড়াবে মোলার মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। এইবার মনে করার চেষ্টা করো মোলার মাস আর ইকুইভ্যালেন্ট ওয়েটের সম্পর্ক কী। আমরা একদম অনেকবার বলছি আর কি যে ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস বাই এন ফ্যাক্টর, এটা আমরা বহুবার আলোচনা করছি। ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু মোলার মাস বাই এন ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, এন ফ্যাক্টরটা যদি এইদিকে চলে আসে, সো দিস ইকুয়াল টু মোলার মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট না। তাহলে এই যে মোলার মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাকে আমরা কি লিখবো এন ফ্যাক্টর লিখবো, সো দিস ইকুয়াল টু এন ফ্যাক্টর। তাহলে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আর নাম্বার অফ মোলসের মধ্যে রিলেশন পেয়ে গেলাম এন ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে। তাহলে সেটা কি দাঁড়ালো, খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন হতে চলেছে এইটা, এবং এটা আমরা খুবই গন্ডগোল করে ফেলি আর কি। সেটা মনে রাখার একটা ট্রিকও আমি বলবো। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এন ফ্যাক্টর, আচ্ছা এন ফ্যাক্টরটা পরে লিখি, ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইনটু এন ফ্যাক্টর। এইটা হচ্ছে আমরা ফাইনালি পেলাম, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে এটা আমাদের কাজে আসবে।
এবার যেটা বলছিলাম যে আমরা মোল কনসেপ্ট চ্যাপ্টারেও আমরা নাম্বার অফ মোলস বলতে বলতে একটা সময় আমরা যখন অভ্যস্ত হয়ে গেলাম তখন আমরা নাম্বার অফ মোলস বলছিলাম না, তার পরিবর্তে আমরা মোলস বলছিলাম। তাই জন্য এখানেও আমরা কী করবো, পরবর্তী সময় আমরা এরকম বলবো যে ইকুইভ্যালেন্স ইকুয়াল টু মোলস ইন্টু এন ফ্যাক্টর। তো এখানে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কত গ্রাম ইকুইভ্যালেন্ট বা কত ইকুইভ্যালেন্ট, 5 ইকুইভ্যালেন্টস না 6 ইকুইভ্যালেন্টস, সেইটা। তো সেটা ইকুয়াল টু আবার মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, সেইভাবে বের করবো আমরা। যাই হোক, তো এইবার এই ফর্মুলাটা মনে রাখার ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্টটা বাঁদিকে নাকি নাম্বার অফ মোলসটা বাঁদিকে, কোনটা বাঁদিক কোনটা ডান দিক গন্ডগোল হয়ে যায়। এইটা মনে রাখার ফর্মুলা হচ্ছে, মনে রাখার যে ট্রিক হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা বাংলা শব্দ মনে রাখবো, ইমন, ঠিক আছে, ই শুরুতে, তারপরে এম, তারপরে এন। ই ফর ইকুইভ্যালেন্ট, এম ফর মোলস, আর এন ফর এন ফ্যাক্টর। ঠিক এই একই রকম আরেকটা ফর্মুলা আমরা মনে রাখবো, খানিকক্ষণ পরে সেটা বলছি। তো সেইটা আর এইটা আমরা দুটো একসঙ্গে খুব সহজেই রিকল করতে পারবো। তা না হলে কী হয়, অনেক সময় আমরা দেখি যে দীর্ঘদিন যদি প্র্যাকটিস না থাকে তাহলে এই ফর্মুলাটা মনে করতে খুব অসুবিধা হয়। নাম্বার অফ ইকুইভ্যালেন্টটা বাঁদিকে থাকবে, তাহলে দিস ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর, নাকি নাম্বার অফ মোলস ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইন্টু এন ফ্যাক্টর, এইখানে খুব গন্ডগোল হয়। ঠিক আছে, তো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা মনে রাখলাম। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কনসেন্ট্রেশন টার্মস নিয়ে একটু আলোচনা করবো। আমরা কনসেন্ট্রেশন টার্মস এর মধ্যে মোলারিটি, মোল ফ্র্যাকশন এগুলো পড়েছি, ঠিক আছে। পড়েছি বলতে মানে আমি সেগুলোর ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা দেখতে পারো ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারে ফার্স্ট যে ভিডিওটা, ক্লাস 12-এর ইউনিট 2 সলিউশন বা দ্রবণ, সেই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা, সেখানে মোলারিটি নিয়ে খুব ডিটেলে আলোচনা করা আছে। এখন আমি এখানে দুটো টার্ম নিয়ে এখন আলোচনা করবো হচ্ছে, একটা হচ্ছে নর্ম্যালিটি, এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে মোলারিটি, মোলারিটিকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে মোলারিটিও ক্যাপিটাল এম, আবার মোলার মাস সেটাও ক্যাপিটাল এম। তবে আমরা নিশ্চয়ই সেটাকে ডিস্টিংগুইশ করতে পারবো যে কোন এমটা দিয়ে কী বোঝানো হচ্ছে। এখন এইগুলো যেটা বললাম যে কনসেন্ট্রেশন টার্মস বা গাঢ়ত্ব প্রকাশের একক, ঠিক আছে। গাঢ়ত্ব মানে কি, একটা জল, ধরো অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ, তো জল নেওয়া হলো, জলের মধ্যে কিছু সলিউট মেশানো হলো, চিনি মেশানো হলো বা NaCl মেশানো হলো বা অন্য যে কোনো কিছু মেশানো হলো, তাহলে একটা দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণের গাঢ়ত্ব মানে সেখানে দ্রাবক এবং দ্রাবের আপেক্ষিক পরিমাণটা কতটা বেশি বা কতটা কম, সেইটা কিছু একক দিয়ে বোঝানো হয়। অনেকগুলো একক ব্যবহার করা যেতে পারে। মোল ভগ্নাংশ আমরা অলরেডি পড়ে এসেছি, গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টারেও পড়েছি, বা আগে মোল কনসেপ্ট চ্যাপ্টারেও পড়েছি। মোলারিটি, নর্মালিটি ইত্যাদি আরও অনেক, শতকরা বা পার্সেন্টেজ ইত্যাদি আরও অনেক ইউনিটস আছে যেটা দিয়ে কনসেন্ট্রেশন টার্মস বা গাঢ়ত্বকে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে মোলারিটি, মোলারিটির হচ্ছে ইউনিট, মোলারিটির ইউনিট হচ্ছে মোল পার লিটার, আর নর্মালিটির ইউনিট হচ্ছে ইকুইভ্যালেন্ট পার লিটার। মানে 1 লিটার দ্রবণে, সলিউশনে কত মোল সলিউট আছে বা কত ইকুইভ্যালেন্ট সলিউট আছে। কত ইকুইভ্যালেন্ট মানে কত নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, কতটা, সংখ্যাটা কত, 5 ইকুইভ্যালেন্ট, 10 ইকুইভ্যালেন্ট, এই যে সংখ্যাটা, ঠিক আছে। তা আমি এবার এটাকে মুছে দিচ্ছি, পুরো দুটো কলাম বানিয়ে তারপরে বলছি। তো দেখো ইউনিটটা যা বললাম সেখান থেকেই আসছে যে নাম্বার অফ ইকুইভ্যালেন্টস অফ সলিউট ডিজলভড, সলিউট মানে দ্রাব পদার্থ, ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। 1 লিটার সলিউশনে, দ্রবণের মধ্যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট দ্রাব মেশানো আছে, সেটাই হচ্ছে সেই দ্রবণের নর্মালিটি। যদি 5 ইকুইভ্যালেন্ট থাকে তাহলে আমরা বলবো যে সেই দ্রবণটার নর্মালিটি হচ্ছে 5, অথবা আমরা এরকম বলি সেটা হচ্ছে একটা 5 নর্মাল সলিউশন, এরকম। আর এখানে আমরা বলবো যে নাম্বার অফ মোলস অফ সলিউট, দ্রাবের মোল সংখ্যা, ঠিক আছে, ডিজলভড ইন
1 লিটার অফ সলিউশন। তাহলে সংক্ষেপে আমরা এরকম বা ম্যাথমেটিক্যালি এরকম লিখতে পারি যে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলসকে আমরা n দিয়ে লিখি, n বাই ভলিউম অফ সলিউশন, ভলিউম ইন লিটার। ভলিউমটা যখন 1 তখন নাম্বার অফ মোল যত সেটাই হচ্ছে মোলারিটি। ধরো ভলিউমও 1 আর এনও হচ্ছে 1, তাহলে আমরা এরকম বলতে পারি যে 1 লিটার দ্রবণে যদি 1 মোল সলিউট বা দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণের মোলারিটি কত? 1, সেটা হচ্ছে 1 মোলার সলিউশন। ঠিক আছে, একই রকমভাবে এদিকে আমরা লিখব যে নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। আবারও বলছি, ওখানে n লিখলাম বলে এখানে ই লিখবো না, কারণ ই দিয়ে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বোঝাই না, ই দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বোঝাই। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার। এইবার এইখান থেকে আমরা নর্মালিটি মানে দ্রবণের গাঢ়ত্ব, নর্মালিটি বা মোলারিটি দ্রবণের গাঢ়ত্ব এবং তার সঙ্গে দ্রবণের আয়তন ভলিউম, এইটার একটা সম্পর্ক বের করব, যেটা আমাদের এই মুহূর্তে অ্যাজ কাজে লাগবে না, কিন্তু আমাদের এখানে পরবর্তী সময়ে কাজে লাগবে বা পরবর্তী বিভিন্ন চ্যাপ্টারে আয়নিক ইকুইলিব্রিয়াম বা ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি সলিউশন এই সমস্ত চ্যাপ্টারে কাজে লাগবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা, যেটা আমরা এখন আলোচনা করছি। তো সেই ফর্মুলাগুলো দেখি, তাহলে এখান থেকে খুবই সোজা দেখো। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নর্মালিটি, আবার এন না লিখে পুরোটাই লিখে দিলাম, নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে নর্মালিটি ইন্টু ভলিউম, এন ইন্টু ভি ইন লিটার, আর মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইকুয়াল টু আমি একটু পরেই দু একটা প্রবলেম করাবো, সেখানে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে হয় সেটা দেখাবো আর কি, ঠিক আছে। এখন যদি ভলিউমটা মিলি লিটারে থাকে, ম্যাক্সিমাম টাইমে আমাদের দ্রবণের আয়তনটা লিটারে থাকবে না, 10 ml, 5 ml, 20 ml, 500 ml এরকম সলিউশন থাকবে। তাহলে এটা যদি মিলি লিটার হয়ে যায় তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্টটাও নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, বা নাম্বার অফ মোলসটাও নাম্বার অফ মিলি মোলস হয়ে যাবে। মিলি মানে আমরা কি জানি 10⁻³ তাই না, 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম। তাহলে 1 মিলি লিটার মানে 10⁻³ লিটার। তাহলে এদিকে যদি 10⁻³ দিয়ে গুণ করি ml বললে, তাহলে এদিকেও 10⁻³ দিয়ে গুণ করতে হবে, সুতরাং ইকুইভ্যালেন্টটাও হয়ে যাবে মিলি ইকুইভ্যালেন্ট। তো আমরা সেটা লিখবো যে নাম্বার অফ মিলি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলি লিটার, ঠিক আছে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলি লিটার, এখানেও তাই। নাম্বার অফ মিলিমোলস ইকুয়াল টু মোলারিটি ইন্টু ভলিউম ইন ml। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা এগুলো, আমাদের এই জায়গাটা এসে খুব গণ্ডগোল হয়, হ্যাঁ। বিশেষ করে এই ফর্মুলাগুলো ইউজ করে যখন আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে কোনো সলিউশনের পিএইচ বের করতে হয়, ওই ধরনের নিউমেরিক্যালগুলো দেখলে আমরা অনেকে সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু যদি এখন থেকে এইগুলো আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আর কোনো সমস্যা ভবিষ্যতে হবে না, ঠিক আছে। এইটা তা এই দুটো ফর্মুলা যেটা বললাম যে অ্যাজ এই মুহূর্তে কাজে লাগবে না, দু একটা কাজে কীভাবে লাগাতে হয় সেটা পরে আমি এক্সাম্পল দেখাচ্ছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নর্মালিটি এবং মোলারিটি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। তো দেখো, এই যে ফর্মুলাটা আমরা লিখেছি, এটা যদি আমাদের 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে আবার ভাগ করছি, তাহলে নর্মালিটি বাই মোলারিটি। আমি এখান থেকে একটা দাগও দিয়ে দিই যে এই কম্প্যারিজন টাইপ আলোচনাটা শেষ হলো। এবার আমরা এদের নর্মালিটি এবং মোলারিটির আমরা রিলেশান বের করতে চাইছি। তাহলে নর্মালিটি বাই মোলারিটি N/M, তাহলে এটা বাই ওইটা হবে, তাহলে কী হবে সেটা দেখো, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই এটা, আর নিচে হচ্ছে নাম্বার অফ মোল বাই এটা, তা ভলিউম কেটে গেল, তাহলে নিচে নাম্বার অফ মোলস। এবার নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আর নাম্বার অফ মোলের সম্পর্ক কি আমরা একটু আগে বললাম, ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোলস ইন্টু এন ফ্যাক্টর, তাই না। ই মন বললাম ফর্মুলা, তাহলে ইকুইভ্যালেন্ট
ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোলস ইন্টু এন ফ্যাক্টর। তাহলে ইকুইভ্যালেন্ট বাই মোলস, তাই না? এটা যদি এখানে নিচে এসে যায় তাহলে কি পড়ে থাকবে? দিস ইকুয়াল টু এন ফ্যাক্টর। তাহলে দিস ইকুয়াল টু এন ফ্যাক্টর। তাহলে আমরা কি রিলেশন পেলাম দেখো, খুব ইম্পর্টেন্ট আবারও এটা, নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। এখন এইটাতেও আবার আমাদের প্রচণ্ড গণ্ডগোল হয়, খুব ইম্পর্টেন্ট, যতটাই ইম্পর্টেন্ট ততটাই আমরা এখানে কনফিউজড হই পরবর্তী সময়, যে নর্মালিটি সমান সমান মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর নাকি মোলারিটি সমান সমান নর্মালিটি ইন্টু এন ফ্যাক্টর। ওই আগের ফর্মুলাটার মতন, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোলস ইন্টু এন ফ্যাক্টর, ওইটার মতন এটাতেও খুবই গণ্ডগোল হয়। সেই জন্য আমরা আবারও যে শর্টকাটটা নেব সেটা হচ্ছে যে এখানে আমরা বলবো যে নমন, এইটা হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক। নমন কারোর নাম হতে পারে, লোকজনের নাম হয়, তো নমন যদি হয় তাহলে তার ফর্ম হচ্ছে এন এম এন, এন ফর নর্মালিটি বাঁদিকে, তারপরে ইকুয়াল টু সাইন দিয়ে মোলারিটি, তারপরে এন ফ্যাক্টর। ঠিক যেমন আমরা ইমন ট্রিকের মাধ্যমে ই এম আর এন মনে রাখলাম, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর, তেমনি এখানেও নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। এবারে যে ফর্মুলাগুলো শিখলাম ইকুইভ্যালেন্ট বা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সংক্রান্ত, সেগুলো থেকে কীরকম কোয়েশ্চেন আসে দেখো। প্রথমটা হচ্ছে বলছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইন দ্য ফলোয়িংস। তাহলে 1.8 গ্রাম অক্সালিক অ্যাসিড সলিউশন নিয়েছে, সেখানে অক্সালিক অ্যাসিডের কতগুলো ইকুইভ্যালেন্ট রয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে অক্সালিক অ্যাসিড মানে আমরা জানি H2C2O4। এবার ফর্মুলা কি, যদি আমাকে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বের করতে দেয় তাহলে ওই যে ফর্মুলা ইমন, তাই তো, নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর, এই ফর্মুলা ইউজ করবো আমরা। তাহলে এবারে মোলার মাস হচ্ছে, মোলার মাস যদি তুমি যোগ করো সব, কার্বন 12, অক্সিজেন 16 এবং হাইড্রোজেন 1 ধরে, তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে 1.8 গ্রাম মানে কি, কত মোলস? নাম্বার অফ মোলস ইকুয়াল টু মাস বাই মোলার মাস। তাহলে মাস হচ্ছে 1.8 গ্রাম যেটা নিয়েছি আমরা, বাই মোলার মাস 90, তাই তো। তাহলে 1/5 18 90, তাহলে 1/50 এত গ্রাম, তাই তো, সরি এত মোলস হয়ে গেল। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর 2 না, তাই তো, কারণ H2C2O4 দুখানা H+ আয়ন তৈরি করবে, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2। তাহলে 2/50 মানে 1/25, বাস, বা এটাকে ডেসিমালে নিয়ে যাওয়া হবে, এটাই আনসার, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। সেকেন্ডটা হচ্ছে 3.16 গ্রাম KMnO4 ইন অ্যাসিড মিডিয়াম। তাহলে এখানেও গ্রাম দিয়েছিল, এখানেও গ্রাম দিয়েছিল, মানে অ্যাপ্রোচটা একই হবে আমাদের। তাহলে 2 নম্বরে যদি KMnO4 হয়, পটাশিয়াম 39, ম্যাঙ্গানিজ 55 আর এটা 16 × 4, সব মিলিয়ে মোলার মাস হয়ে যায় 158, 158। তাহলে 3.16 গ্রাম মানে 3.16 বাই 158 মোলস, এত মোলস, তাই তো। কত মোল হলো তাহলে দেখো, এটার ডাবল হচ্ছে 316, তাহলে 2/100 মানে 0.02 মোলস হলো, ঠিক আছে। তাহলে এটা যদি নাম্বার অফ মোল হয় তাহলে আবারও আমরা এই সেম ফর্মুলা ইউজ করবো। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হবে ফর্মুলা, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোলস অর্থাৎ 0.02 ইন্টু এন ফ্যাক্টর। এবার এখানে বলেছে অ্যাসিড মিডিয়াম, আমরা অলরেডি এইসব জানি, এন ফ্যাক্টর যেহেতু আমরা শিখে ফেলেছি, যে অ্যাসিড মিডিয়ামে MnO4 মাইনাস থেকে Mn2+ তৈরি হয়, +7 থেকে +2 স্টেটে যাচ্ছে, তার মানে 5খানা ইলেকট্রন ট্রান্সফার হয়, সুতরাং এন ফ্যাক্টর হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 0.1 হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নাম্বার 3তে দেখো নাম্বার অফ ইকুইভ্যালেন্টই বের করতে হবে, কিন্তু উপরেগুলোতে গ্রাম দেওয়া ছিল, এখানে গ্রাম নেই, তার বদলে দ্রবণের আয়তন দিচ্ছে 50 ml, আর নর্মালিটি মানে দ্রবণের গাঢ়ত্ব কত সেইটা বলে দিয়েছে। তা নর্মালিটির আমরা ডেফিনিশন কি দেখলাম, নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন লিটার। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী পেয়ে যাব, নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার।
এবার দ্রবণটা কত নর্মাল, 0.5 নর্মাল, তাহলে নর্মালিটির ভ্যালু কত, 0.5। আর লিটারে লিখতে হবে আয়তনকে, আয়তন এখানে দেওয়া আছে এমএলএ, যেটা এমএল থেকে লিটারে নিয়ে যেতে হবে। এমএল থেকে লিটারে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50/1000 যদি লিখি তাহলে এটা হয়ে গেল লিটারে। এবার কত হবে, 25 × 10⁻⁻², আবার এখানে একটা পয়েন্ট আছে, তাহলে 10⁻⁻3। তো এটাই হয়ে গেল আনসার, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 25 10⁻⁻3। দেখো আরও দুটো প্রবলেম লিখেছি। প্রথমটা হচ্ছে, দেখো বলছে 6.3 গ্রাম অফ অক্সালিক অ্যাসিড, মোলার মাস 126। এখানে একটা বক্তব্য আছে আমার, সেটা হচ্ছে যে মোলার মাস আমরা এটাকে 90 করলাম অক্সালিক অ্যাসিডের। অ্যাকচুয়ালি যদি আমরা লিখি যে H2C2O4 তাহলে 90 হয়, কিন্তু অক্সালিক অ্যাসিডকে পাওয়া যায় কেলাস আকার ফর্মে, সেখানে 2 অণু কেলাস জল থাকে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বা ওয়াটার অফ হাইড্রেশন যাই বলো। তো এই সব মিলিয়ে মোলার মাস হয়ে যায় 126। তো মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে এইটাই ইউজ করতে হয়। এবার যেরকম কোয়েশ্চেনে বলা থাকবে সেই অনুযায়ী। এবার বলছে এর 6.3 গ্রামকে ডিজলভ করা হয়েছে জলের মধ্যে, যাতে করে 250 ml সলিউশন পাওয়া যায়। ঠিক আছে, 250 ml সলিউশন পাওয়ার জন্য মাথায় রাখবে সবসময়, যখনই আমরা নর্মালিটি মোলারিটি যে দুটো কনসেন্ট্রেশন টার্ম আজকে আলোচনা করলাম আর কি, এই সংক্রান্ত যখন আলোচনা হবে, তখন যদি 250 ml সলিউশন পেতে হয়, অ্যাকুয়াস সলিউশন, তাহলে 250 ml জল মেশাতে হবে তা কিন্তু নয়। ভেবে দেখো, তুমি 250 ml যদি জল নাও যে কোনো একটা পাত্রের মধ্যে, ধরো এখানে 250 ml এর মার্ক আছে, তুমি 250 ml জল নিয়ে ফেললে, তোমাকে বলেছে 250 ml সলিউশন বানাতে, তুমি 250 ml জল নিয়ে ফেললে। এবার তুমি যদি এখানে 6.3 গ্রাম এটা মেশাবে, তখন জলের লেভেলটা খানিকটা বেড়ে যাবে না, পুরো জিনিসটা আয়তনটা খানিকটা বেড়ে গেল, তো তখন 250 থেকে একটু সামান্য বেশি হয়ে যাবে। ফলে আমাদের যদি সেটা নিয়ে ক্যালকুলেট করি, তো আমাদের ক্যালকুলেশনে এরর আসবে, অ্যাকিউরেট হবে না। সেই কারণে আমরা কী করি, যখন 250 ml সলিউশন বানাতে বলে, তখন আমরা প্রথমে ধরো 100 বা 150 ml মতো জল নিলাম, নিয়ে এটাকে মেশালাম, সঙ্গে সঙ্গে জলের মধ্যে গুলে গেল, ডিজলভ হয়ে গেল ওটা। এইবার সেইটা অল্প অল্প করে জল ভরতে ভরতে 250 ml দাগ পর্যন্ত নিয়ে আসা হলো। এইটা হচ্ছে মেথড, যেভাবে নর্মাল বা মোলার সলিউশন বানানো হয়। তো জল এমনভাবে মেশানো হলো যাতে করে সলিউশনটা 250 ml হয়। এবার বলছে নর্মালিটি কত। এখন নর্মালিটির ফর্মুলা হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। এখানে ভলিউম আছে এমএল, এমএলটাকে লিটারে করে নেবো, 1000 দিয়ে ভাগ করে, অসুবিধা নেই। নাম্বার অফ ইকুইভ্যালেন্টটা বার করতে হবে আলাদা করে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে কি, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে নাম্বার অফ মোলস ইন্টু এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর তো 2 আমরা যে দেখেছি, অক্সালিক অ্যাসিডের তো 2 H+ তৈরি করে। তাহলে নাম্বার অফ মোলস কত হবে, এত গ্রাম নিয়েছি, তাহলে মাস বাই মোলার মাস, এটা করলে নাম্বার অফ মোল পেয়ে গেলাম। এখন 63 আছে, আর নিচে একটা 10 হয়ে গেল, আর এটা তো 2 হয়ে গেল, 2 আর 2 কেটেও গেল, 1/10 মানে 0.1। তো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হয়ে গেল 0.1। তাহলে 0.1 ডিভাইডেড বাই 250কে 1000 দিয়ে ভাগ করলে এমএলটা লিটারে যাবে, মানে নিচে আছে 1/4, 1/4টা উপরে চলে গেলে 4 হয়ে যাবে, 4 × 0.1, তার মানে 0.4 হয়ে গেল। তার মানে সলিউশনটার নর্মালিটি কত, স্ট্রেংথ কত বা গাঢ়ত্ব কত, 0.4 নর্মাল। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইকুয়াল টু 0.4 নর্মাল। পরেরটা হচ্ছে আগেরটার অপোজিট টাইপের একটা প্রবলেম। এখানে ভলিউম বলে দিয়েছে, নর্মালিটি বলেছে, মাস অফ অক্সালিক অ্যাসিড মানে যেটাকে দ্রবণে দ্রবীভূত করা হচ্ছে দ্রাবটাকে, তার মাস বের করতে বলেছে। আর এখানে মাস দিয়েছিল, নর্মালিটি বের করতে বলেছিল। এখানে উল্টোটা, নর্মালিটি দেওয়া আছে, মাস বের করতে বলেছে। ভলিউম এখানেও দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে। তাহলে ঠিক যা যা ফর্মুলা ইউজ করলাম আগের বার, এবারেও তাই। তাহলে মাস বের করতে হবে। তাহলে আমাদের যেহেতু নর্মালিটি দিয়েছে, আমরা জানি নর্মালিটি ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। তাহলে নর্মালিটি কত, আচ্ছা এখান থেকে আমরা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বের করে ফেলি আগে। সো দিস ইকুয়াল টু নর্মালিটি মানে 0.5 ইন্টু ভলিউম, ভলিউম হচ্ছে 500 ml, 500/1000 মানে হাফ, মানে আবারও 0.5 হলো, তাহলে 0.25 হয়ে গেল নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। আমাদের বার করতে হবে কি, মাস। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট
ইকুয়াল টু মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট না? ঠিক যেমন নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস, তেমনি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে মাস ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.25, আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত এর অক্সালিক অ্যাসিডের? আবারও যদি আমরা 126 বলি মোলার মাস, তাহলে 126/2, কারণ 2 হচ্ছে এন ফ্যাক্টর, তাহলে 63 ইন্টু 0.25, এটা ক্যালকুলেট করলে যা আসবে তত গ্রাম অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যেহেতু ইকুইভ্যালেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তো ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইভ্যালেন্টের সঙ্গে নর্মালিটি এটা সম্পর্কযুক্ত, আর নাম্বার অফ মোলসের সঙ্গে মোলারিটি সম্পর্কযুক্ত। তো এখন যেহেতু চ্যাপ্টারটা আমাদের ইকুইভ্যালেন্ট কনসেপ্ট, আমরা বেশিরভাগই এখানে ইকুইভ্যালেন্ট, নর্মালিটি এগুলো নিয়ে আলোচনা করবো। মোলারিটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা করবো না, যতটুকু আমাদের কাজে লাগবে প্রবলেম সলভ করার সময় সেইটা, তার ফর্মুলা আমরা দেখেই নিয়েছি অলরেডি, সুতরাং সেগুলো অ্যাপ্লাই করতে খুব একটা সমস্যা হবে না। নেক্সট ভিডিওতে আমরা ঠিক এরপর থেকে শুরু করব, আমরা ল অফ ইকুইভ্যালেন্স পড়ব এবং সেই সংক্রান্ত আরও অনেক এবং ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট সংক্রান্ত আরও অনেক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে আরও বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।